অসংখ্য আহত পঙ্গুত্ব বরণকারী জিন্দা শহীদদের ত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটি একটি আমাদের প্রাথমিক বিজয়, প্রাথমিক অর্জন। এটাই আমাদের শেষ গন্তব্য নয়। আমাদের শেষ গন্তব্যে পৌঁছার জন্য আমাদেরকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। তবু আমরা স্বস্তি প্রকাশ করি, আমরা শুকরিয়া জানাই বাংলাদেশের মানুষ অন্তত হাত ছেড়ে দীর্ঘশ্বাস ফেলার সাময়িক হলো একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার জন্য মাবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা এই দীর্ঘ ত্যাগ এবং কোরবানি যারা পেশ করেছেন, সেই 2028 সালের 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, আমরা সেই শহীদানদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হোক, তাদের মর্যাদা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিন। আমরা মহান মাবুদের কাছে সেই দোয়া করি। শহীদ পরিবারকে আমরা শ্রদ্ধা জানাই। শহীদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, তাদের পরিবারকে সুখী বানান, তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। মহান মাবুদের কাছে সেই ফরিয়াদ জানাই। বিশেষ করে বিগত আন্দোলনে যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো বিভিন্ন হাসপাতালে যন্ত্রণার সাথে জীবন যাপন করছেন, আত্মীয় স্বজন পরিবার নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে যারা দিন অতিবাহিত করছেন, আমরা সেই আহত ভাইদের প্রতি, বোনদের প্রতি, শিশুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শ্রদ্ধা জানাই। আমরা বিস্মিত হই, কিছুটা আমরা দুঃখ প্রকাশ করতে হয়। বিগত আন্দোলনে অন্যান্যদের মধ্যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরও বিরাট অবদান রেখেছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের সরকার, ইন্টারিম সরকার বা যে নামে আমরা বলি, সেই সরকার এখন ক্ষমতায় আছে। এই সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল তারা শহীদদের তালিকা করবে, তাদের পরিবার সদস্যদের তালিকা করবে এবং শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবারের খোঁজখবর নিয়ে যাদের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন, তাদের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে নিশ্চিন্ত করা, তাদেরকে উদ্বেগ মুক্ত করা, তাদের দোয়া নেওয়া এই সরকারের 1 নাম্বার এজেন্ডার কথা ছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। এখন পর্যন্ত আমরা শহীদান, প্রকৃত অর্থে কত শহীদ হয়েছেন এবং তাদের মা বাবা সহ, তাদের ঠিকানা সহ তালিকা আমরা এখনো দেখতে পাচ্ছি না। অথচ একটা ফাউন্ডেশন করা হয়েছে, সেই ফাউন্ডেশনে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু পেপারে দেখলাম 97% শহীদ পরিবার, আহত পরিবার এখনো কোনো সরকারি সাহায্য পায়নি। এটা আমরা মোটেই এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। আজকের প্রোগ্রাম থেকে আবারও জোরালো দাবি জানাচ্ছি, কাল বিলম্ব না করে আগামী 15 দিনের ভিতরে শহীদানদের নামের তালিকা প্রকাশ করে তাদেরকে জাতীয় বীর ঘোষণা করে তাদের পরিবারের জন্য আজীবনের বন্দোবস্ত এই সরকারকে ঘোষণা করতে হবে। যদি এইটুকুও করতে না পারেন, আপনাদের ব্যাপারে জাতি হতাশ হয়ে যাবে। 2 নাম্বার, আমাদের আহতদেরকে দেখতে গিয়েছিলেন
সবাইকে দেখবার সময় পেলেন না, বাধার সম্মুখীন হলেন। এরপরে তারা বিছানাপত্র সহ রাস্তায় চলে আসলো। এটা কোনো ভালো লক্ষণ কিন্তু হলো না। আমাদের আহত ভাইদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন, ভালো কথা, কিন্তু তাদের তো ছেলে মেয়েরা না খেয়ে আছে, স্ত্রী না খেয়ে আছে, তাদের তো পরিবার আছে। কেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই? এটাও কিন্তু আমরা সহজভাবে খুব ভালো কাজ হিসাবে মনে করি না। সেজন্য এখান থেকে দাবি জানাচ্ছি, আগামী 15 দিনের ভিতরে আহতদের তালিকা করে তাদের চিকিৎসার ব্যাপারে আরো গুরুত্ব দিতে হবে। আমাদের ভুল চিকিৎসা কিংবা অবহেলার কারণে একটা ভাই যদি ক্ষতিগ্রস্ত হয়, এর দায় কিন্তু কেউ এড়াইতে পারবেন না। সেজন্য তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আমাদের আহতদের চিকিৎসার জন্য তাদেরকে সিঙ্গাপুরে পাঠাতে হবে, বিদেশে নিতে হবে, যা করা লাগে তার সব করতে হবে। এই ব্যাপারে কোনো দুর্বলতা আমরা কিন্তু কোনোভাবে মানব না। আপনারা কি একমত এই দাবির সাথে? তাহলে সাংবাদিক ভাইরা আপনারা একটু দেখাবেন হাতগুলো। এখানকার হাজার হাজার জনতা তারা হাত তুলে আমার এই দুই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছে যে আমাদের শহীদ পরিবারকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে, তাদের আজীবনের বন্দোবস্ত করতে হবে, আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে, আহতদেরকে বিদেশ পাঠাতে হবে যাদের বিদেশে চিকিৎসা দরকার। এবং এই ব্যাপারে 100 কোটি টাকা ব্যয় করতে কি এত সময় লাগে? আপনাদের সহযোগিতা লাগলে স্বেচ্ছাসেবক হিসাবে জামাত ইসলামীকে ডাকেন, আমরা মাত্র 10 দিনে এই টাকা সুষ্ঠুভাবে আমরা আমানতদারিতার সাথে পৌঁছে দিব। এই রাষ্ট্র চালানোতে আপনাদের সহযোগিতা লাগলে আমরা আছি, কিন্তু আপনাদের ব্যর্থ হওয়া যাবে না। আপনারা ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা খুশি হবে, আপনারা ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা অপপ্রচারের সুযোগ পাবে, ফ্যাসিবাদীদের ফিরে আসার পথ সুগম আল্লাহ না করুক হয়ে যেতে পারে। সেজন্য আপনাদেরকে আরো তড়িৎ গতিতে কাজ করতে হবে, আরো তীব্র গতিতে কাজ করতে হবে। ক্যাপাবল লোক দরকার হলে আরো নিতে হবে, কিন্তু ব্যর্থতার দায়িত্ব আপনাদের গাড়ে নেওয়া যাবে না। এই সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এরপর একই সাথে মিলাইয়া কথা বলে ফেলি, এই পয়েন্ট আর আসবে কিনা। আপনারা সংস্কার করতে চান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কি সংস্কার করতে চান, কতদিনে করতে চান, এটা জাতিকে জানাই দেওয়া উচিত। আপনারা সংস্কার বইলা কোন একটা বিভ্রান্তি যাতে সমাজে তৈরি না হয়, ভুল বোঝাবুঝি যাতে তৈরি না হয়, এই জন্য আপনারা সংস্কারের সময়সীমা জানান, আর কতদিনের ভিতরে ভোট করতে পারবেন সেটাও আপনারা তাড়াতাড়ি জানান। পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে, আপনাদের টিকে থাকার ভিত্তি হচ্ছে জনগণ, জনগণের সমর্থন। এখন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করতে পারলেন না, কারে ভয় পান আপনারা? নতুন কোন ফ্যাসিবাদকে কি আপনারা ভয় পাচ্ছেন? আমার দেশের সেনাবাহিনী তো অনেক সক্ষম, একটা ক্যাপাবল বাহিনী, তাদেরকে আরো পর্যাপ্ত ক্ষমতা দেন। চাঁদাবাজদেরকে, সিন্ডিকেটের সদস্যদেরকে ধরে নিয়ে জাতির সামনে ওদের নাম তালিকা সহ প্রকাশ করে দেন, প্রকাশ্যে দিবালোকে বিচার করেন। কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি বাংলাদেশে যদি কেউ প্রশ্রয় দেন, তিনিও ফ্যাসিবাদকেই মূলত সহযোগিতা করবেন। এজন্য আমরা সাধারণ মানুষ জিনিসপত্রের দাম আমরা
অত্যন্ত ন্যায্য মূল্য দেখতে চাই। এই সরকার যদি না পারে তাহলে তো এই জাতির ভাগ্যে দুর্ভোগ ছাড়ার কিছুই থাকবে না। এজন্য আমরা বলবো এই সরকারকে আরো কঠোর হইতে হবে, আরো গতিশীল হইতে হবে, আরো তৎপর হইতে হবে এবং জনগণের যাতে না বিশ্বাস না উঠে, জনগণ যেন আস্থা হারায় না পেলে, জনগণের মধ্যে যাতে ঐক্য বিরাজ করে, সেজন্য এই সরকারকে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী কর্মী ভাইরা, সম্মানিত এলাকাবাসী, এরপর আমি যে কথাটি বলতে চাই, বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য তারা পরনির্ভরশীল পররাষ্ট্রনীতি, যেটা ছিল একটা দেশকে দাসত্বের নিগড়ে নেওয়ার জন্য, পরাধীন বানাবার জন্য যা কিছু করা লাগে তার সব কিছু প্রতিবেশীর প্রেমে পড়ে বাংলাদেশের মানুষের ঘৃণায় তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ফেলানির লাশ ঝুলে থেকেছিল, প্রতিবাদ জানাতে পারেনি। একের পর এক সুবিধা দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। তারা খুন, সন্ত্রাস আর আমাদের ভাইদেরকে, নেতৃবৃন্দকে শহীদ করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে এখানে একটা বিরাজনীতিকরণ করার প্রয়াস চালিয়েছিল। তারা 41 সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থাকার দিবা স্বপ্নে বিভোর ছিল। তারা ছাত্র সমাজের একটা ন্যায্য দাবিকে, ছাত্র সমাজকে তারা সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিল। ছাত্র সমাজ, ইভেন শিশুরা পর্যন্ত 2 শতাধিক শিশু তাদের বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এত বড় একটা ব্রুটাল সন্ত্রাসী সংগঠন, যেটাকে এক কথায় জঙ্গিবাদের সাথে তুলনা করা যায়। ওরা বারবার জঙ্গিবাদ বলতো, কারণ শেখ হাসিনার আস্তিনের নিচে জঙ্গিবাদীরাই ছিল। জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক ছিল শেখ হাসিনা। বাংলাদেশের জাতির মধ্যে বিভাজন তৈরি করার প্রধান হুতা ছিল শেখ হাসিনা। আজকে তার বিরুদ্ধে ইন্টারপোলে ওয়ারেন্ট করা হয়েছে। তাকে ধরে এনে বাংলাদেশে যে কোন রাজধানী, বিশেষ করে বিলিয়ন ডলার যে বিদেশে পাচার করেছে, সে, তার ছেলে, তার পরিবার, শেখ পরিবার যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, বলা হচ্ছে 90টা দেশের রিজার্ভ পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। এই টাকাগুলো এই ইন্টারিম গভর্নমেন্টকে ফেরত আনতে হবে এবং তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে যাতে এই ধরনের দুর্নীতিবাজ আর আসতে না পারে, ফ্যাসিবাদ যাতে আসতে না পারে, এই ব্যাপারে প্রয়োজনীয় দায়িত্ব সরকারকে পালন করতে হবে। বিচারের প্রক্রিয়া খুবই মন্থর। এখনো হাসিনার বিরুদ্ধে একটা রায়ও হইল না, একজনের বিরুদ্ধে হইল না। প্রসিকিউশনে যারা আছেন এবং এই দায়িত্বে যারা আছেন, তাদেরকে বলবো জাতির পালসকে বিবেচনায় নিয়ে আপনাদের গতিকে আরো বাড়ান, দ্রুত গতিতে বিচার কার্য সম্পন্ন করে ফ্যাসিবাদ, যেটার রাজনৈতিক জানাজা ইতিমধ্যে হয়েছে, তাদের রাজনৈতিক কবর, তাদের রাজনৈতিক দাফন নিশ্চিত করুন। আমরা পরিষ্কার বলতে চাই, এই প্রসঙ্গে এই ফ্যাসিবাদের দোসররা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। তারা নানা ব্যানারে, কখনো তারা আনসার, কখনো তারা সংখ্যালঘু, কখনো তারা পরীক্ষার রেজাল্ট ভালো হয় নাই, ভালো রেজাল্ট দিতে হবে, কখনো এটা কখনো সেটা, নানা নামে, কখনো কালো পতাকায় কালেমা লেখা, নানা ধরনের সিম্বলিক বিষয় নিয়ে রাস্তায় যারা নামছে, আমাদের কাছে রিপোর্ট আছে, তাদের বেশিরভাগ হলো ওই ফ্যাসিবাদীদের দোসর। আমরা পরিষ্কার বলতে চাই,
আমাদের ভাই আবু সাইদ মুগ্ধ যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধ কিন্তু শেষ হয়নি, সেই যুদ্ধটা এখনো করে যায়নি। প্রয়োজনে আবারও আমরা রাস্তায় নেমে আসব এবং ফ্যাসিবাদের দোসরদেরকে আমরা যেটুকু সুযোগ তারা আইনের মাধ্যমে পেয়েছিল, তারা যদি বাড়াবাড়ি করে তাদের কোনো সুযোগ বাংলাদেশে আর থাকবে না। সেজন্য দেশবাসীকে, জামাত ইসলামের নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সমাজের বিভিন্ন জায়গায় জায়গায় যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশকে স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত আমাদেরকে করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে মোটামুটি একটা অধ্যায় পেরিয়ে নতুন একটা অধ্যায়ে আমরা পা দিয়েছি। আমাদের ছাত্ররা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। তারা বলেছিল আমরা বৈষম্যের অবসান চাই। কিন্তু বাংলাদেশে এখন বৈষম্য আছে না নাই? এখনো সব জায়গায় বৈষম্য বিরাজমান। এই বৈষম্য কিভাবে দূর করবেন? তরুণ যুবকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা, তোমরা যারা স্লোগান দিয়েছো উই ওয়ান্ট জাস্টিস, তোমরা এই জাস্টিস কিভাবে এনশিওর করবা? এই পুরাতন রাজের নেতৃত্ব আর পুরাতন রাজনৈতিক ব্যবস্থা মানব প্রচিত মতবাদ দিয়ে কখনো জাস্টিস প্রতিষ্ঠিত হবে না। জাস্টিস যদি প্রতিষ্ঠা করতে হয়, নতুন ব্যবস্থায় আমাদেরকে যেতে হবে। বিগত 53 বছর জামাত ইসলামী যে কথা বলে আসতেছে, জামাত যে কথা বলে, তারা বলে অনেক আগে, অনেকে বুঝে অনেক পরে। জামাত ৭৯-তে বলেছিল নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার হলে একটা সুন্দর পরিবর্তনের সূচনা হবে। নির্বাচন ব্যবস্থাকে কেয়ারটেকার অধীনে আনার জন্য জামাত আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। এদেশের বড় বড় রাজনৈতিক দল কানে তুলা লাগিয়েছিল, তারা এটা মানবে না, মানি না। কিন্তু পরে দেখা গেল বিদায়ী ফ্যাসিবাদী শক্তি কিংবা আরো যারা বাংলাদেশে রাজনীতি করছেন সবাই শেষ পর্যন্ত বুঝলেন গোলাম আজমের থিওরি ছাড়া বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। এখন জবানে জবানে তসবির মতো কেয়ারটেকার চাই, কেয়ারটেকার চাই, কেয়ারটেকার চাই। 53 বছর থেকে জামাত বলে আসছে এখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, তাদের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানের সংখ্যাগরিষ্ঠ মানুষকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, তাদের যে মূল্যবোধ, তাদের যে সংস্কৃতি, তাদের যে চেতনা, এটাকে সংবিধানে স্থান দিন। এটার ভিত্তিতে বাংলাদেশের সব রাজনৈতিক দল রাজনীতি করেন। আসুন, আমরা বলেছিলাম আমরা আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। এই স্লোগান কি ভুলে গেছেন? বলেন দেখি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ব্যাটারি ডাউন, এটা দিবে না, দাবি মানবে না, দাবি মানবে না। আরো জোরে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। তাহলে এই আল্লাহর আইন, যে আইন হচ্ছে ভারসাম্যপূর্ণ, যে আইন হচ্ছে গতিশীল, যে আইন হচ্ছে মানুষের অধিকার আদায়ের আইন, আল্লাহর আইন কায়েম হলে এদেশে কোনো গরিব মানুষ থাকবে না। একটা পদ্ধতি শুধু বলে অন্য দলের মাথায় এটা ঢুকবেই না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর আইন যদি বাংলাদেশে কায়েম হয় তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জাকাত ভিত্তিক অর্থনীতির কথা কি? কথা হলো সরকার তালিকা করবে কারা জাকাত দাতা। সরকারি কর্মচারী বাসায় চলে যাবে,
বুঝে শুনে জাকাত নিয়ে চলে আসবে। আবার সরকারি কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা তাদেরকে দায়িত্ব দেবে গরিব করা তালিকা করো। গরিবদের তালিকা করে নিয়ে আসা হবে। আর আগে তো ফান্ড কালেকশন হয়ে গেছে। একটা হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকার যে পরিমাণ এক বছরের বাজেট ঘোষণা করে সেই বাজেট পরিমাণ টাকা এক বছরে জাকাতের কাছ থেকে আসে। তাহলে সেই জাকাতের টাকা যদি আমানতদারিতার সহিত সুন্দর পরিকল্পনা নিয়ে ওই গরিব লোকদেরকে যদি ডেকে জিজ্ঞেস করা হয় তুমি কি চাও, সে বলবে আমি একটা শপ চাই, দোকান চাই, কয় লাখ টাকা লাগবে, 2 লাখ নাও। তুমি কি চাও, বলবে যে আমার বিয়ে করার দরকার, পয়সা নাই, বিয়ের খরচ লাগবে 3 লাখ, নাও তুমি 3 লাখ। তুমি কি চাও, বলবে আমার ছেলেটারে বিদেশ পাঠাতে চাই, 5 লাখ টাকা লাগবে, নাও তুমি 5 লাখ। একবারই দেওয়া হবে, দ্বিতীয়বার তাকে আর দেওয়া লাগবে না, সে আর হাত পাতবে না। বরং তার যদি বিবেক থাকে, নৈতিকতা থাকে, তাহলে সে ইনকাম করে এই টাকা আবার সরকারি ফান্ডে দিয়ে বলবে আপনারা অন্য গরিব লোককে দেন। এইভাবে বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচনে, কর্মসংস্থান তৈরিতে মাত্র 5 বছরের ভিতরে মাইক্রোস্কোপ লাগাইয়া দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না। এমন সুন্দর সিস্টেম আমাদের কাছে থাকার পরেও আমরা বিভিন্ন জায়গায় যাইয়া ভিক্ষা চাই, ভিক্ষা ভিক্ষা। আর ইসলামী সরকার হলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দুর্নীতি বন্ধ হয়ে গেলে জিনিসপত্রের দাম কমে যাবে। 10-20 টাকায় চাল খাইতে পারবেন, ডাল, পেঁয়াজ, লবণ, আলু এগুলো ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। মোটামুটি 10-20-30 হাজার টাকা যদি ইনকাম হয়, ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক উঠাইয়া পরিবার নিয়ে খাইতে পারবেন। চোর ডাকাত গুলোকে ঠিক করার জন্য ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর লাগবে। কয় বছর লাগবে? প্রথমে চোরগুলো, ডাকাতগুলো এবং ওই যে বড় বড় চোর যেগুলো করাপ্টেড, দুর্নীতি যেগুলো করে, এদের জন্য একটা টাইম ঘোষণা করা হবে যে এত দিনের ভিতরে তোমরা ভালো হয়ে যাও। দেখবেন যে অর্ধেক একটা ঘোষণার পরে ভালো হয়ে যাবে। আরো যারা বাকি থাকবে এদেরকে ব্লক রেট দিয়ে 10-15 দিন ঘোষণা করা হবে, সব লাল করে যাবে। লাল করে যাওয়ার পরে ওখানে প্রশিক্ষক পাঠানো হবে, তাকওয়ার প্রশিক্ষণ, নৈতিকতার প্রশিক্ষণ, আল্লাহর ভয়, আখিরাতের ভয়। তার সাথে কনসাল্ট করা হবে, তুমি কি চাও, তোমার কি অভাবের জন্য তুমি চুরি করো না স্বভাবের জন্য? বলবে স্যার অভাবের জন্য। তোমার অভাব আমরা মুছাই দেব। ওকে জাকাত ফান্ড থেকে দেওয়া হবে। ওকে আমরা কর্জে হাসানা ব্যাংক প্রয়োজনে করব, কর্জে হাসানা ব্যাংক, যে ব্যাংক থেকে বিনা সুদে লোকেরা লোন উঠাইতে পারবে। কার্ড একটা করে দিব, কার্ড। এই কার্ড পাঞ্চ করে করে আপনি একটা লিমিট দেওয়া থাকবে। এই লিমিটের ভিতরে আইনা খরচ করে আবার জমা দেন, আবার জমা দেন, আবার জমা দেন। কি সুন্দর ব্যবস্থা! দেখতে চান এই ব্যবস্থা একবার? কে কে দেখতে চান? কে কে? সবাই দেখতে চান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামাত ইসলামী বাংলাদেশ করবে এবার সোনার দেশ। জামাত ইসলামী বাংলাদেশ সব সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন সব সমস্যার সমাধান। ব্যবসা বাণিজ্যকে উন্মুক্ত করে দেওয়া হবে। সবাই ব্যবসা করবে, চাঁদা দাবি করবে, স্বপ্নেও এটা কেউ কল্পনা করবে না। একবারে হাত পা সব সেই সরকার বাইন্ধে নিয়া এমন ভাবে মেসেজ করে দিবে, জীবনে আর সাদার নাম বলে যাবে। রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, ওরা রাজনীতি ছেড়ে হয় ব্যবসা করবে, নালে বিদেশ চলে যাবে। রাজনীতি করবে শুধুমাত্র পরোপকারী মানুষ যারা,
পরের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে, নিজের নাকে নিজের অধিকার খর্ব করে অন্যের অধিকারের নিশ্চয়তা যারা দিতে পারবে শুধু তারাই রাজনীতি আসবে, আর বাকিরা রাজনীতি থেকে এতিমের মতো বিদায় নিয়ে চলে যাবে। তাহলে অনেকগুলো কথা আছে, আজ যদি সব বলে দেয় তাহলে তো আপনারা আজকেই সব পেয়ে গেলেন। এভাবে মাঝে মধ্যে জনসভায় আসবেন, আমরা একটু একটু করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের মাথায় সো মেনি প্ল্যান আছে, আমরা সেগুলো বাংলাদেশে ইনশাআল্লাহ দেখাবো। নাকি আমরা কি গল্প বলছি? আমরা কি নাটকের বাণী বলতেছি? আমরা কি করি নাই? এই বাংলাদেশে 80-র দশকে মানুষের মুক্তির জন্য শোষণ মুক্ত, সুদ মুক্ত ইসলামী অর্থনীতির জন্য ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করেছিলেন জামাত ইসলামীর নেতারা। আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ এবং আরো জামাতের নেতারা মিলে তারা প্রবাসীদেরকে আকৃষ্ট করেছেন, দেশ মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, কারো কাছ থেকে জমি নিয়েছেন, কারো কাছ থেকে টাকা নিয়েছেন, মানুষের কাছে হাত পেতে তারা ব্যাংক বানিয়েছেন। ওয়ার্ল্ডের মধ্যে 500 বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সেভারেল টাইম বারবার ইসলামী ব্যাংকিং পদ্ধতি ফার্স্ট ব্যাংকিং পদ্ধতি হিসেবে পুরস্কার পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। লক্ষ লক্ষ বনে আদম গ্রামীণ প্রকল্প তারা চালু করেছে, যুবকরা লাখো লাখো যুবকরা চাকরি পেয়েছে। অসহায় এতিম মিসকিনের জন্য নানা কর্মসূচি চালু করা হয়েছে, বৃত্তি চালু করা হয়েছে। বাংলাদেশে যে গার্মেন্টস দেখেন, কেউ দাবি করতে পারবেন, কোন ব্যাংকওয়ালারা কোন শিল্পপতি দাবি করতে পারবেন এই ইসলামওয়ালারা টাকা দেওয়ার আগে আপনারা অন্য ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা গার্মেন্টস করেছিলেন, কেউ দাবি করবেন? ওনারাই ডেকে এনে ব্যবসায়ীদেরকে বলছেন নেন আপনারা গার্মেন্টস করেন, সাধারণ শ্রমিক যারা তারা যাতে ওখান থেকে রুটি রুজি তাদের ব্যবস্থা হয়, এটা আমরা করেছি। এই রিলেটেড কত শত শত স্পিনিং মিল, বিভিন্ন শিল্প কারখানা, এগুলোতে লোন দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এগুলোতে চাকরি করে। আজকে বাংলাদেশে এখান থেকে বিনিয়োগ করে, এখান থেকে সেল করে বাইরে পাঠিয়ে যে সবচেয়ে বড় রেমিটেন্স যে খাত থেকে পাওয়া যায় সেটি হলো পোশাক খাত। আর এই পোশাক খাতে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইসলামওয়ালাদের। আবার আমাদের প্রবাসী শ্রমিকরা, প্রবাসী ভাইরা বাংলাদেশে যে রেমিটেন্স পাঠায় তার 45% রেমিটেন্স পাঠায়, 45% পাঠায় হলো ইসলামী ব্যাংকের মাধ্যমে। তাহলে এখান থেকে যাওয়া আর প্রবাসীদের মাধ্যমে আসা হিসাব করলে সবচেয়ে বড় রেমিটেন্সের ব্যবস্থা করে এই ইসলামপন্থী লোকদের মাধ্যমে প্রতিষ্ঠিত যেসব ব্যবস্থা সেটা। তারপরও আমাদের যোগ্যতা আছে কি নাই যদি সন্দেহের মধ্যে থাকে, আপনার সন্দেহ কিয়ামত পর্যন্ত কেউ মেটাইতে পারবে না। আমরা বিকল্প শিক্ষা ব্যবস্থা দিয়েছি, আমরা যেগুলো দিয়েছি মাদ্রাসায় পড়ুয়ারা ওরা ডিসি হইতে পারবে, এসপি হইতে পারবে, ম্যাজিস্ট্রেট হইতে পারবে, সবকিছু হইতে পারবে। আবার আধুনিক শিক্ষিত ওলারাও মাদ্রাসার যে কোনো হুজুরের মতো খুতবা দিতে পারে, তাফসীর করতে পারে, যে কোনো ধরনের দ্বীনি দায়িত্ব পালন করতে পারে। আমরা ইসলাম আর আধুনিকতার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশের সবচেয়ে আদর্শিক শিক্ষা ব্যবস্থা আমরা উপস্থাপন করেছি। আর আমাদের হাতে ক্ষমতা আসলে শিক্ষা ব্যবস্থা কি হবে, আমরা টোটাল ছাত্রছাত্রীদের পড়ালেখার খরচ ফ্রি করে দেব, আমরা বই খাতা কলম ফ্রি করে দেব, এবং আমরা এমন এক শিক্ষা তৈরি করব বিদেশ থেকে লোকেরা এখানে এসে পড়ালেখা করবে ইনশাআল্লাহ। এটা কি স্বপ্ন মনে হইতেছে? আমরা যেসব ইউনিভার্সিটি মাদ্রাসা করেছি খোঁজ নিয়ে দেখেন, স্কুল যেগুলো করেছি, আমরা যেগুলো করেছি সেগুলোই দুর্নীতি মুক্ত, সেগুলোই সমন্বিত, সেগুলোই আধুনিক, সেগুলোই উন্নত। আমরা স্বাস্থ্য খাতে যে অবদান রাখছি এটা যদি না রাখতাম তাহলে ওই প্রতিবেশীরা এখন যে পরিমাণ নিয়ে যাচ্ছে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি তারা নিয়ে যেত। আমরা মিডল ক্লাসের মানুষের জন্য স্বাস্থ্য খাতে বিরাট অবদান রাখছি, সাংস্কৃতিক খাতে আমরা অবদান রাখছি, রাজনীতিতে আমরা অবদান রাখছি।
আগে মানুষ বলতো আচ্ছা বুঝলাম আপনারা ক্ষমতায় যেতে চান, আপনারা হুজুররা আপনারা কি চালাইতে পারবেন? আমরা ক্ষমতায় না গিয়ে তো চালাইতেছি। ছায়া সরকারের মতো কোন ডিপার্টমেন্ট রাষ্ট্রের আছে যেখানে আমরা লোক তৈরি করি নাই, রিহার্সেলের জন্য প্রতিষ্ঠান তৈরি করি নাই? একটা খাত বলেন। উই আর রেডি। আমাদেরকে যদি জনগণ বিবেচনা করে রাষ্ট্র চালাইবার জন্য 1 মিনিটও আমাদেরকে কোনো থমকে দাঁড়াইতে হবে না। আমাদের তো নিজস্ব ব্যবস্থা আছেই, আবার সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের যেগুলো জ্ঞানী গুণীরা রয়েছে, প্রফেশনাল লোকেরা রয়েছে, যোগ্যতা সম্পন্ন লোকেরা রয়েছে, তাদের সবাইকে রাষ্ট্র পরিচালনায় আমরা কাজে লাগাবো। বাংলাদেশের 18 কোটি মানুষ হবে বাংলাদেশের মালিক, কেউ শ্রমিক থাকবে না, কেউ প্রজা থাকবে না, ঠিক কিনা? আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তাই আজকে আমরা দেশের জনগণকে আহ্বান জানাই, আপনারা তো 53 বছর বিভিন্ন রাজনৈতিক দল শক্তি জোটকে দেখেছেন, জামাত ইসলামীকে এককভাবে কি আপনারা দেখেছেন? দেখেছেন মনে হয় আপনারা, নাকি? জামাত ইসলামীকে এককভাবে ক্ষমতায় দেখছেন যারা, তারা একটু হাত তুলেন। দেখেন নাই যারা, তারা একটু হাত তুলেন। হাত নামান। দেখতে চান যারা, তারা হাত তুলেন, 2 হাত তুলেন। হাত নামান। সব দল দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ সব দল দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ কি বলে, যুক্তি কি বলে, বুদ্ধি কি বলে, মেধা কি বলে? মেধা বলে যে দলটাকে দেখা হয়নি অথচ তারা বহু কিছু করতেছে, তাদের একবার দেখা উচিত। আমরা এবার আপনাদের কাছে, জাতির কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, একবার আমাদেরকে হেড বানাইয়া, হেডে থাকবো আমরা বাকি সবাই শেয়ার দেব। ইসলামী অন ইসলামী যার যেখানে মেধা আছে আমরা সবাই নিয়ে ইনক্লুসিভ পার্লামেন্ট, ইনক্লুসিভ মন্ত্রিসভা, ইনক্লুসিভ বাংলাদেশ আমরা গঠন করব। একবার নেতৃত্বের আসনে আপনারা জামাতকে একবার টেস্ট করুন। আমরা একটা নতুন বাংলাদেশ, ছাত্ররা যেটা চেয়েছে, জাস্টিসের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, আদলের বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, খুন মুক্ত, সন্ত্রাস মুক্ত, আয়নাগর মুক্ত একটা সুন্দর সম্প্রীতির আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আর জামাত ইসলামী বিগত দিনে আন্দোলন সংগ্রাম সহ বিভিন্ন ক্ষেত্রে যে শৃঙ্খলাবোধ দেখিয়েছে, যে সাহসিকতা দেখিয়েছে, যে দায়িত্বশীলতা দেখিয়েছে দেশের জন্য, জনগণের জন্য, জামাত যে কুরবানি পেশ করেছে, এটার জন্য জামাতকে একবার দেখা দরকার। জামাতের মতো এরকম ভারসাম্যপূর্ণ, এরকম গতিশীল, এরকম একটা দায়িত্বশীল অর্গানাইজেশন যার প্রত্যেকটা কাজ সুবিবেচনা প্রসূত, চিন্তাশীল, দূরদর্শী। জামাত কোনো আবেগের তাড়নায়, কখনো আবেগের নদীতে কখনো গা ভাসায়নি। জামাত সবসময় বুদ্ধিমত্তার সহিত রাজনীতি করেছে। এখন আমরা যে বলছি দেশকে বাঁচাবার জন্য বলছি, জাতিকে বাঁচাবার জন্য বলছি, যদি আবার সেই পুরাতন রাজনীতি আর নেতৃত্ব বাংলাদেশে ফিরে আসে, তাহলে আমাদের ছাত্র সমাজ, আমাদের শিশুরা, আমাদের নারীরা, আমাদের জনগণ বড়ই হতাশ হবে। আর এই হতাশা ফ্যাসিবাদের পথকে উন্মুক্ত করবে। এই জন্য বাংলাদেশকে বাঁচানোর জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, বাংলাদেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য জামাতকে একবার নেতৃত্বের আসনে এদেশের জনগণ দেখতে চায়। সেজন্য আমরা কাজ করছি। আমরা পরিষ্কার করে বলছি, আমরা ইনশাআল্লাহ আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য কোনো পাগল পাড়া মানসিকতা নেই। ক্ষমতায় যদি অন্যরাও যান, আপনারা একটা বার ঘোষণা করুন আল্লাহর আইন দিবেন আর নিজেরা সৎ লোক হয়ে সততার নেতৃত্ব দিবেন। যদি আপনারা কেউ এটা দিতে পারেন, আমাদের ক্ষমতায় যেতে হবে এটা জরুরি না। কিন্তু যদি আপনারা না পারেন, হঠাৎ করে ভালো হয়ে যাওয়াটা তো সোজা ব্যাপার না। আর আল্লাহর আইন তো বুঝাই লাগবে, আল্লাহর আইন তো জানাও লাগবে। সুতরাং আমরা যেহেতু রেডি আছি, একবার আমাদের নেতৃত্বে সবাই মিলে চলেন। যা করে আল্লাহ, যা করে আল্লাহ, যা করে আল্লাহ। এবার দিব পাল্লায়, শব্দ
এবং আমরা আশা করি আমাদের প্রতীক দাঁড়িপাল্লা আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরে পাবো এবং দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীকে আগামী দিনে বাংলাদেশের জনগণ তাদের রায় দিয়ে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা ইনশাআল্লাহ জনগণের সাথে দেওয়া কথা রক্ষা করেই বাংলাদেশ পরিচালনা করব ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, লাস্ট কথা, মাগরিবের আজানের সময় হয়ে গেছে। এই স্লোগানে আর হাত তোলায় কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, আল্লাহর আইন কায়েম হবে না। এজন্য বড় বেশি কষ্ট করা লাগবে, ঘরে ঘরে যাওয়া লাগবে, মানুষকে সালাম দিতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষের দুঃখে দুঃখী হতে হবে, মানুষের ব্যথায় ব্যথী হইতে হবে, মানুষের ভালোয় আনন্দিত হইতে হবে। মানুষ যা চায় আমাদের কাছে সেটি পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। এই বাটারা এলাকার প্রত্যেকটা ঘরে গিয়ে, ফ্ল্যাটে গিয়ে জামাতের পরিচিতি এবং জামাতের যে লিটারেচার আছে, কোরআন আছে, হাদিস আছে,